নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু একদম 9 সেপ্টেম্বর এগিয়ে আসছে এবং তখনই কিন্তু বিভিন্ন ধরনের খবর উঠে আসছে। গতকালই আপনাদের জানিয়েছি যে চিরাগ পাসওয়ান বিহারে তার যে জামাইবাবু তিনি একদম সরাসরি দলের তরফ থেকে বলে দিয়েছেন যে 100টা বিহারে সিট না দিলে তারা তাদের ব্যবস্থা করে নেবেন, তারা আর এনডিএর সঙ্গে থাকবেন না। এরকম একটা হুমকি যখন তারা দিচ্ছেন, বিহারের অবস্থা যখন খারাপ, বিহারকে নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে মোদী এবং শাহকে, ঠিক তখনই কিন্তু খবর উঠে আসছে যে এই মুহূর্তে আবারও উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ক্ষেত্রে একদম জগনমোহন রেড্ডি অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা তাকে ফোন করেছিলেন ইতিমধ্যে আবার রাজনাথ সিং, এবং সেই রাজনাথ সিং এর যে ফোন করা জগনমোহন রেড্ডিকে, সেটা কিন্তু রীতিমতন এই মুহূর্তে একটা খবর হয়ে গিয়েছে। তার কারণ জগনমোহন রেড্ডি তাকে যে রাজনাথ সিং ফোন করেছিলেন এর আগেও, সেটা কিন্তু অবশ্যই আমরা জানতাম, এবং ইতিমধ্যে আবার জগনমোহন রেড্ডির সঙ্গে যোগাযোগ করেছেন রাজনাথ সিং এবং তার 11 জন সাংসদের একদম সমর্থনটা কিন্তু চেয়েছেন সিপি রাধাকৃষ্ণনের জন্য। এবং সেই জায়গায় এই যে নেগোসিয়েশনটা হয়েছে, কিংবা এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুটো দলের মধ্যে, একদম ভারতীয় জনতা পার্টি এবং জগনমোহন রেড্ডির যে দল তাদের মধ্যে, সেইখানে কিন্তু তাদের যে শরিক দল অর্থাৎ বিজেপির শরিক দল চন্দ্রবাবু নাইডু টিডিপি পার্টি, তারা কিন্তু বিষয়টা জানতেই পারলো না, অর্থাৎ তাদেরকে এসকেপ করে আগেও যোগাযোগ করা হয়েছিল এবং এখন কিন্তু আবারও একটা কনফার্মেশনের জন্য যোগাযোগ করা হয়েছে, যেহেতু তাদেরকে কিন্তু ডাকা হয়নি 8ই সেপ্টেম্বরের যে বৈঠক সেটাতে। 8ই সেপ্টেম্বর অমিত শাহ একটা বৈঠক ডেকেছেন, কিন্তু সেই বৈঠকে তিনি শুধুমাত্র ডেকেছেন যারা এই বিজেপির সঙ্গে এনডিএ শরিক দলের প্রার্থী তাদেরকে, এবং প্রত্যেকটা দল আসবে, কিন্তু সেখানে যেহেতু জগনমোহন রেড্ডি তাকে ডাকা যাবে না, তিনি একটি আঞ্চলিক দল হিসেবে এনডিএ শরিক দলের মধ্যেও তিনি নেই, কিন্তু তার যেহেতু 11 জন সাংসদ রয়েছে, তাই তাকে আরো একবার ফোন করা, সেটা কিন্তু রাজনাথ সিং করেছেন। এবং ইতিমধ্যেই যেটা খবর উঠে আসছে, রেমন্ত রেড্ডি তিনি কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু বারংবার যাতায়াত শুরু করে দিয়েছেন। তিনি একজন কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং রাহুল গান্ধীর খুবই কাছাকাছি একজন মানুষ। এই রেমন্ত রেড্ডি বারংবার কেন, ইতিমধ্যেই খবর উঠে আসছে যে মঙ্গলবার আবারও কিন্তু রেমন্ত রেড্ডি গিয়েছিলেন একদম চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করতে, এবং সেই যে খবরগুলো উঠে আসছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের দেখা হচ্ছে। কিছুদিন আগেই খবর উঠে এসেছে যে এয়ারপোর্ট, জুরিট এয়ারপোর্ট, সেখানে তাদের দেখা হয়েছে, এবং তার পরবর্তী খবর উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম চন্দ্রবাবু নাইডুর বাড়িতে গিয়েছিলেন রেমন্ত রেড্ডি। এই উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ঠিক আগে রেমন্ত রেড্ডি, যিনি রাহুল গান্ধীর খুব কাছের মানুষ, তিনি হঠাৎ করে কেন চন্দ্রবাবু নাইডুর বাড়িতে যাচ্ছেন, এবং অন্যদিকে রাজনাথ সিং কেন চন্দ্রবাবু নাইডুকে না জানিয়ে জগনমোহন রেড্ডিকে ফোন করছেন এবং যোগাযোগ করছেন তাকে সমর্থন করার জন্য, কিংবা তাদের যে প্রার্থী তাকে সমর্থন করার জন্য, সেটা কেন হচ্ছে? এই দুটো কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিশাল একটা প্রেক্ষাপট। যে কোনো মুহূর্তে কিন্তু ক্রস ভোটিং হতে পারে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে। সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন দেখুন, শেষ অবধি স্কিপ না করে। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কাছে একটা মরণ বাঁচন লড়াই। গত 11 বছরে এত টাফ সিচুয়েশন কিন্তু কখনোই তৈরি হয়নি। তার কারণ নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে কিন্তু একমাত্র সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৈরি হওয়া সরকার তেমন নয়। এর আগের যে দুটো টার্ম, সেই দুটোতে টার্মেই কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতার ছিল, একাধিপত্য ছিল তাদের একটা। এর আগে 2019 সালে আমরা দেখতে পেয়েছিলাম 300 ছাড়িয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার, এবং সেই জায়গায় তাদের যে দাপটটা ছিল এখন কিন্তু সেই দাপটটা নেই। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শরিক দলের ওপর কিন্তু রীতিমতন ভরসা করতে হচ্ছে, মূলত চন্দ্রবাবু নাইডু এবং তার সঙ্গে নীতিশ কুমারের ওপর। সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই খবর উঠে আসছে যে 5,000 কোটি টাকার একটা ডিল হয়েছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে, যার ভিত্তিতে চন্দ্রবাবু নাইডু অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর বাইরে বেরিয়ে এসে একদম সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, আমি শরিক দলের প্রার্থী হিসেবে আমি সিপি রাধাকৃষ্ণনকেই সমর্থন করব, এবং তাকে সম্বর্ধনা দিতে যাওয়ার ছবিও আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই ডিলটা কিন্তু হয়েছে আর্থিক একটা বিশাল পরিমাণ টাকার একটা যে সেটেলমেন্ট, সেটা কিন্তু তাদের মধ্যে হয়েছে। তেমন একটা খবর যখন চন্দ্রবাবু নাইডুকে তার কাছ থেকে সাপোর্টটা পাওয়ার জন্য এই ব্যয়টা তাদের করতে হয়েছে, খবর উঠে আসছে। অন্যদিকে নীতিশ কুমারের সঙ্গে যে সেটেলমেন্টটা হয়েছে, যে নীতিশ কুমারকে 2020 সালে মাত্র 70টা আসন দেয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই নীতিশ কুমার কিন্তু এইবারে অনেকটাই শক্তি দেখাচ্ছে, অনেকটাই তাদের মতন, তাদের যে চেহারাটা সেটা একদম বের করে আনছে। নীতিশ কুমার বলছে যে এই মুহূর্তে যদি তাকে 100টার কম আসন দেওয়া হয়, তিনি কিন্তু
চাপ দেবেন, তিনি কিন্তু অন্য খেলা ঘুরিয়ে দেবেন। এবং এই ঘটনার দরুন যে খবরটা উঠে আসছে, নীতিশ কুমারকে এই মুহূর্তে বিজেপি কিন্তু তাদের থেকে বেশি সিট ছেড়ে দিয়েছে বিহারে, এবং 102টো আসনে লড়াই করবে নীতিশ কুমারের জেডিইউ দল। এবং সেই জায়গায় এই মুহূর্তে খবর যেটা উঠে আসছে, রেমন্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং চন্দ্রবাবু নাইডু খুব পরিচিত, খুব বন্ধু মানুষ তিনি, তার সঙ্গে বিভিন্ন জায়গায় চন্দ্রবাবু নাইডু দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং যে আতিথেয়তা সেটা কিন্তু ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। এবং সেটা যেহেতু উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ঠিক আগে ঘটনাগুলো ঘটছে, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে অবশ্যই প্রশ্ন উঠবে। এবং অন্যদিকে যে খবরটা উঠে আসছে যে জগনমোহন রেড্ডি, সেই জগনমোহন রেড্ডি যিনি কিন্তু একদম কয়েকদিন আগে বলেছিলেন যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাহুল গান্ধীর হটলাইন আছে, এবং সেই হটলাইনটা মেনটেন করার জন্য দূত হিসেবে কাজ করেন রেমন্ত রেড্ডি। এত বড় কথা যে জগনমোহন রেড্ডি বলেছিলেন, সেই জগনমোহন রেড্ডির কাছে যখন সাপোর্ট চাইছেন ভারতীয় জনতা পার্টি, সেটা কি কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডুর একটা অপমান নয়? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে। এবং এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর 16 জন সাংসদ তারা কাকে ভোট দেবেন, কোন দিকে ভোট দেবেন, সেটা কিন্তু কেউ জানে না। 8ই সেপ্টেম্বর একটা বৈঠক ডাকা হয়েছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ সেখানে থাকবেন, সেখানে বলবেন অবশ্যই সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিতে। তারা একটা হিসাব মিলিয়ে নিতে চাইছেন, সমস্তটাই ঠিক আছে, কিন্তু কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া সেই যে একটা ভোট হয়ে গিয়েছে, রিসেন্টলি ভোটটা হয়ে গিয়েছে, এবং যেটার ফলাফল দেখতে পেয়েছি আমরা, রাজীব প্রতাপ রুডি তিনি জিতে গিয়েছেন। এবং যিনি কিন্তু একদম এক ব্যক্তিকে হারিয়ে জিতেছেন, যে ব্যক্তির নামটা কিন্তু প্রপোজ করেছিল অমিত শাহ, এবং অমিত শাহ নিজে ভোট দান করতেও গিয়েছিলেন, কিন্তু তবুও কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার যে ভোট দান পর্ব, সেখানে ক্রস ভোটিং হয় এবং সিক্রেট ব্যালট মাধ্যমে ভোটিং হয়, তার মাধ্যমে কিন্তু রীতিমতন হেরে যেতে হলো অমিত শাহের পছন্দের পাত্রকে। তারপর থেকেই মোদী এবং অমিত শাহের যে লবি, সেটা কিন্তু চাপের মুখে পড়েছে। এই মুহূর্তে যেটা খবর বারংবার উঠে আসছে যে ক্রস ভোটিং এর একটা তীব্র সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। এবং তার মধ্যেই আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম যে একদম নীতিন গাডকারি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, এবং তিনি বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত মন্তব্য করার জন্য অবশ্যই পরিচিত। এবং এই মুহূর্তে যখন একদম উপরাষ্ট্রপতি পদের নির্বাচনটা একদম দোরগোড়ায় করা নাচ্ছে, সেই মুহূর্তে নীতিন গাডকারি বললেন যে রাজনীতিতে মূর্খ বানাতে না পারলে তিনি আর বেস্ট নেতা হতে পারেন না, এবং রাজনীতিতে থাকতে গেলে সবসময় সত্যি কথা বলা যায় না। এবং তার সঙ্গে যেটা তাৎপর্যপূর্ণ লাইন তিনি অ্যাড করেছেন যে রাজনৈতিক নেতাদের রিলিজিয়াস ক্ষেত্রে ঢোকাটা উচিত নয়, এবং সেটা ঢুকলে প্রবলেম তৈরি হয়। তাহলে কি নীতিন গাডকারি বা তার যে লবিটা, মূলত আরএসএস পন্থী লবিটা, তারা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে ক্রস ভোটিং এর একটা প্রেক্ষাপট, নাকি তারা ভোট দিতেই যাবেন না? যে কোনো একটা ঘটনা যদি ঘটে, 788 জন ভোটার রয়েছেন, 788 জন মোট এমপির সংখ্যা রয়েছে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে, তার মধ্যে 425 জন যদি এনডিএ এর দিকে থাকেন আমরা ধরে নিই, এবং অন্যদিকে 363 জন কিন্তু আইএনডিআই এর জোটের দিকে আছেন, সমস্তটা মিলিয়ে। এবার তার মধ্যে এখন যে ডিফারেন্সটা, 62টা ভোটের ডিফারেন্স, এই যে আইএনডিআই ভোট জোট এবং এনডিএ জোট, তাদের মধ্যে 62টা ভোটের ডিফারেন্স, এবং এই আইএনডিআই এর জোটের 363 জন যে একবারে যাবেন, সেটাও আমরা ধরে নিতে পারি না। ঠিক যেমন কিছু সাংসদ অনুপস্থিত থাকবেন, ঠিক তেমন ভাবে কিন্তু এনডিএ শরিক দল বা এনডিএ বিজেপির মধ্যেও বেশ কিছু সাংসদ অনুপস্থিত থাকবেনই। সেই জায়গাটায় এই যে ডিফারেন্সটা কততে নেমে আসবে আমরা জানি না, কিন্তু 394টা ভোট যে প্রার্থী পেয়ে যাবেন, তিনি কিন্তু সম্পূর্ণ খেলাটা জিতে যাবেন। এবং সেই ক্ষেত্রে ভারতবর্ষে পরবর্তী উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ক্ষেত্রে নীতিন গাডকারি, চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডু, এই প্রত্যেকটা নাম কিন্তু রীতিমতন এনডিএ এর কাছে বা বিজেপির কাছে বা বিজেপির হাই কমান্ডের কাছে গলার কাটার মতন। এই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে যে কেউ কিন্তু ক্রস ভোটিং করতে পারেন, কারণ এদের প্রত্যেকেরই কিন্তু এই মুহূর্তে একটা মনক্ষুণ্ণতা কিংবা রীতিমতন বিজেপির সঙ্গে সেটেলমেন্টের একটা অভাব, কিংবা সেটেলমেন্ট নাও হতে পারে সেই রকম প্রেক্ষাপট তৈরি হয়েছে। একদম চিরাগ পাসওয়ান যখন চাইছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন বিহারের, ঠিক তখনই কিন্তু জেডিইউ দলের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে, জেডিইউ দলের পক্ষ থেকে নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকবেন, সেটা চাপ দেওয়া হয়েছে। সুতরাং সেখানে একটা সমস্যা বিহারে আছে। অন্য জায়গায় যে চন্দ্রবাবু নাইডু, তিনি কিন্তু ইতিমধ্যেই রেমন্ত রেড্ডির সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্কিত। এছাড়াও তেলেগু অস্মিতার দরুন একদম চন্দ্রবাবু নাইডু সুদর্শন রেড্ডিকে ভোট দিতেই পারেন, সেটা একটা তো জায়গা রয়েছে। এবং তার সঙ্গে জগনমোহন রেড্ডি, যে জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর সম্পূর্ণ বিরোধী, এই মুহূর্তে তার সঙ্গে কেন যোগাযোগ করলেন রাজনাথ সিং তার সমর্থন চেয়ে, সেটাও কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত একটা বিরক্তির জায়গা। এবং সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর আশেপাশে যে পরিচিত মহল, ঘনিষ্ঠ মহল, সেখান থেকে খবরটা উঠে আসছে চন্দ্রবাবু নাইডু
এই বিষয়টাকে কিন্তু অবশ্যই ভালোভাবে নেননি। সুতরাং সেই জায়গা থেকে এই মুহূর্তে অবশ্যই কিন্তু একটা ভাবনার জায়গা, যে যদি একদম সরাসরি রাহুল গান্ধী এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাপোর্ট চেয়ে ফোন করতেন যে সুদর্শন রেড্ডিকে আপনারা ভোটটা দিন, অন্যদিকে তিনি আবার শুভেন্দু অধিকারীকেও একদম ফোন করতেন যে সুদর্শন রেড্ডিকে ভোটটা দিন, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনক্ষুণ্ণ হতোই। সুতরাং সেই সামগ্রিক প্রেক্ষাপটটা এই মুহূর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে ঘটেছে, এবং এই যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই একটা ধরার মতন জায়গা, যার ফলে কিন্তু ক্রস ভোটিং এর একটা প্রেক্ষাপট থাকতেও পারে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।